তুমি এখন দাঁড়াও, আমি বাচ্চাদেরকে দৌড় দিয়ে এসে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। পুরো বিশ্ব থেকে 9 জনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ থেকে আপনি আছেন। কোন চলচ্চিত্রটা আসলে মানে বাউন্ডারিটা পুশ করছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে, আমরা আগে কখনো এরকম দেখিনি। আমাদেরকে আসলে যে 100-র মধ্যে নাম্বারিং এরকম কিছু থাকে না। বিচারককে তারা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলে যে তুমি পরের স্ক্রিনিং এ আসো। হ্যাঁ, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। বছর ঘুরে আবার চলে আসলো কান চলচ্চিত্র উৎসব। আগামী 14 মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজনটি, এবং এই আয়োজনে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন সাদিয়া খালিদ রীতি। তিনি একজন জুরি বোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রিত হয়েছেন এবং সেখানে যাচ্ছেন। আজকে তার সঙ্গে আড্ডা দেব এই কান চলচ্চিত্র উৎসব নিয়ে, একটু তথ্য তার থেকে জানা আছে। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন আছেন? ভালো, আপনি কেমন? ভালো আছেন। আচ্ছা, শুরুতে অভিনন্দন, আপনি যাচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের মেম্বার হিসেবে। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, আসলে সেখানে যে যাচ্ছেন কিভাবে আসলে আপনারা সিলেক্ট হন, এটা একটা জানার আগ্রহ কিন্তু অবশ্যই আছে। আমাদের হচ্ছে একটা তিনটা যেই সেকশন থাকে তার মধ্যে আলাদা আলাদা জুরি বোর্ড থাকে। সো আমাদেরকে ফিপ্রেসি থেকে আনসার্টেন রিগার্ড যে সেকশনটা, যেখানে রেহানা মরিয়ম নূর আগে গিয়েছিল, সেই সেকশনটার জুরি করা হয়েছে। তো আমাদেরকে আজকে ইমেল দেওয়া হলো যে 17টা সিনেমা আছে ওখানে, এবং তার মধ্যে হচ্ছে 11টা হচ্ছে আপনার প্রথম বা দ্বিতীয় সিনেমা। সো আমাদেরকে সেগুলো দেখে সেখানের ভিতর থেকেই একটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনারা যাচ্ছেন, তো সেখানে আপনারা কতজন জুরি বোর্ডে থাকবেন? আপনাদের কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয়? কিভাবে আসলে সিনেমাগুলো আপনারা সিলেক্ট করেন? আমাদেরকে আসলে যে 100-র মধ্যে নাম্বারিং এরকম কিছু থাকে না, যে চিত্রনাট্যে 10 বা আপনার ক্যামেরায় 10 বা সাউন্ডে 10, এরকম আসলে থাকে না, যেটা অনেক ছোটোখাটো চলচ্চিত্র উৎসবগুলো করে থাকে। সেরকম থাকে না। বড় উৎসবগুলো সবসময় আমি যেটা দেখেছি যে ওরা কিন্তু আপনাকে ফুল একটা ফ্রিডম দিয়ে দেয়, যে আপনারা নিজেদের মধ্যে থেকে চিন্তা করেন যে কোনটা আপনার উপরে বেশি দাগ কাটছে। সেটা কেন দাগ কাটছে সেটার ব্যাপারে ওরা যে খুব মানে সুনির্দিষ্টভাবে বলে দেয় যে এভাবে অঙ্ক কষে করতে হবে, সেরকমও না। ওরা বলে দেয় যে আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে যে কোন চলচ্চিত্রটা আসলে মানে বাউন্ডারিটা পুশ করছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে, আমরা আগে কখনো এরকম দেখিনি, বা খুব সময়োপযোগী, বা খুব ক্রিয়েটিভ, অরিজিনালিটি আছে, অনেস্টি আছে, অথেন্টিসিটি আছে। এই জিনিসগুলো আসলে সব বড় ফেস্টিভ্যালেই খুঁজে থাকে, এবং আমরাও আসলে সেরকমই খুঁজে থাকি। আচ্ছা, বাংলাদেশে তো আরও চলচ্চিত্র প্রেমী আছে, নাট্যকার আছে, পরিচালক আছে। এই যে আপনি জুরি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হলেন, প্রসেসিংটা কি ছিল, বা কেন আপনাকেই বা তারা সিলেক্ট করলো? এটা একটা মজার প্রশ্ন আসতেই পারে সবার মাথায়। অবশ্যই, এটা হচ্ছে যে আপনার ক্রিটিক জুরি যেহেতু সেহেতু আপনার অবশ্যই ফিল্ম ক্রিটিক হতে হবে এটার জন্য, এবং যারা নিয়মিত ফিল্ম ক্রিটিসিজমের কাজটা করছে তাদের মধ্যে থেকে, এবং যারা এই ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্সের সদস্য সংস্থাতে আছেন, সেখান থেকে নেওয়া হচ্ছে। তো এখানে আপনি বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটা অ্যাপ্লিকেশনের একটা প্রসিজিওর আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন সবগুলো অ্যাপ্লিকেশন থেকে ওরা আসলে বাছাই করে টোটাল 9 জনকে সিলেক্ট করে। আচ্ছা, বাংলাদেশ থেকে কি আপনি একমাত্র পেয়েছেন এবছর? হ্যাঁ, অর্থাৎ পুরো বিশ্ব থেকে 9 জনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ থেকে আপনি আছেন, যাকে এটা শুনে খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনারা যখন সিনেমাগুলো দেখেন, নাম্বারিং করেন বা কিভাবে সিলেক্ট করেন, একটা বিষয় হচ্ছে যে আপনাদের বিচারকদের মধ্যে কি কখনো মতবিরোধ হয় না? হ্যাঁ, অবশ্যই সেটা হয়, এবং অনেক সময় দেখা যায় যে একদম শেষ মুহূর্তে গিয়ে 2টা বা 3টা, বেশিরভাগ সময় দেখা যায় 2টা চলচ্চিত্রের মধ্যে আসলে ডিসাইড করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো সবারই ওটা ভালো লেগেছে, বা কারোর একটু বেশি লেগেছে একটা, আর কারোর একটু বেশি লেগেছে আরেকটা। সো ওটা নিয়ে মানে অনেক তর্ক বিতর্ক আসলে হয়ে থাকে। কয়েকটা ফেস্টিভ্যালে আমার এরকম হয়েছে যে আমরা ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে বিতর্ক করেছি। আবার কিছু সময় হয়েছে যে সবাই মিলে এক বাক্যে বলে দিয়েছে যে আমাদের এটাই পছন্দ, তো তখন সেটাই সিলেক্ট হয়ে গিয়েছে। সো এই দুইটাই হয়, তর্ক বিতর্কটাও হয়ে থাকে, আবার এটা হয়। তার মানে হচ্ছে মানে পর্দায় আমরা যতটা সুন্দর দেখি সিনেমার মতো, কিন্তু নির্বাচনের ফলাফলটা আসলে ততটা সুন্দর না, ভেতরে অনেক জটিলতা, অনেক প্রসেসিং অ্যাপ্লাই করে আসতে হয় আর কি সবকিছুই। কিন্তু এটা খুবই মানে খুব কি বলবো ক্লিয়ার ব্যাপারটা, হ্যাঁ, যে এটা যে কেউ একজন পার্সিয়ালিটি করার যে কোনো সুযোগ আছে সেরকম কিন্তু না, কারণ আপনাকে এটা ডেমোক্রেটিক একটা প্রসেসে হয়ে থাকে, যে সবার মতামতটাই থাকতে হবে। আচ্ছা, কান চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে চলে আসি। ৭৭তম কান চলচ্চিত্র উৎসব হচ্ছে, মানে আপনার মতে আসলে কান চলচ্চিত্র উৎসব সারা বিশ্বে আসলে এত
জনপ্রিয় কেন, সবার চোখটাই কেন কানের দিকেই থাকে? আরও তো অনেক চলচ্চিত্র উৎসব আছে, জার্মানির যে কিন্তু বার্লিন চলচ্চিত্র উৎসব, সেগুলো কিন্তু চোখ থাকে, কিন্তু কানটার মনে হয় যেন প্রেস্টিজিয়াস ইস্যুটা অনেক বেশি থাকে আর কি। মানে এত আলোড়ন কেন কানকে নিয়ে, কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশে আলোড়নটা মনে হয় সবচেয়ে বেশি শুরু হয়েছে যখন আমাদের মাটির ময়না এখানে অ্যাওয়ার্ড পেলো। সেটা কিন্তু এই ফিপ্রেসের অ্যাওয়ার্ডটাই ছিল, যেই সেকশনে আমি আসলে জড়িয়ে হচ্ছি, তো সেই অ্যাওয়ার্ডটাই ছিল। তো ওই সময় থেকেই আমার যতদূর খেয়াল আছে যে বাংলাদেশে সবার প্রতি বছর একটা চোখ থাকে যে কি হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। আরেকটা জিনিস, আমাদের দেশের মানুষের ইন্টারেস্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে আপনার বলিউডের স্টারগুলো যে যাচ্ছে, হ্যাঁ, স্টাররা কিন্তু দর্শক টানে, এটা সত্যি কথা আপনার বলতেই হবে। শুধুমাত্র চলচ্চিত্র প্রেমী না, যে কোনো সাধারণ মানুষের জন্যই স্টাররা তাদেরকে টানছে, এবং এই কাজটা ক্যান কিন্তু সব থেকে বেশি করে। আপনার অন্যান্য যে বড় চলচ্চিত্র উৎসবগুলো ধরেন বার্লিন, ভেনিস, এখানে কিন্তু গ্লোবাল স্টাররা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ক্যানের মতো এত হাই মানে বড় স্কেলে না, হয়তো বা ক্যানের থেকে আরও 10 গুণ কম স্কেলে, ক্যানের পরেরটাই হয়তো বা তার থেকে আর 10 ভাগ কম একটা স্কেলে আছে, হ্যাঁ। সো ক্যান অনেক অনেক বড়। আর এই চলচ্চিত্র উৎসবগুলো যে উঠে আসার পিছনে একটা বড় একটা ইতিহাস ছিল। যখন 60-এর দশকে আপনার হলিউডের সাথে ব্যবসায় পারছিল না আসলে ইউরোপ, এখনও হয়তো বা পারছে না, তখন তারা চিন্তা করলো যে না, আমরা আসলে আর্টে যেহেতু আমরা এগিয়ে আছি, আমরা এরকম সিনেমাকে দেখানোর জন্য এবং আমাদের এরকম নির্মাতাদেরকে শোকেস করার জন্য আমরা চলচ্চিত্র উৎসবগুলো করব। এবং তখন কিন্তু একটার পর একটা এই যে আপনার ক্যান, বার্লিন, ভেনিস, এই চলচ্চিত্র উৎসবগুলো একই সময় আসলে গড়ে ওঠে এবং জনপ্রিয়তা পায়। এটার মধ্যে একটা রিজনাল কোঅপারেশনের একটা ব্যাপার আছে, যে জিনিসটা আমি ফিল করি, যেটাতে আমি আসলে কাজ করছি, যে আমাদের এই রিজনে যেন সেই কোঅপারেশনটা থাকে, যাতে করে আমরাও একসময় সেই প্রেস্টিজটা এই এলাকায় নিয়ে আসতে পারি, হ্যাঁ, আমাদের দিকেও কেউ তাকায় যে আমাদের উৎসবগুলো কী করছে। হ্যাঁ, এবং আমি যদি বলি যে দেখবেন যে এই উৎসবগুলোকে কেন্দ্র করে, যেমন কান চলচ্চিত্র উৎসব, কানটা কিন্তু একটা শহর, কোনো স্থান না, কিন্তু একটা বড় শহর, এবং তাদের মনে হয় ব্যবসা, পর্যটন ব্যবসা বলতে গেলে সব কিছু সাগর তীরে যথাসম্ভব, হ্যাঁ, এবং মানুষের কাছে কিন্তু একটা পর্যটন ব্যবসা স্পট হিসেবে কিন্তু পরিচিত হয়ে গেছে। এবং যারা সিনেমা দেখে, সিনেমা না দেখে যারা, তারাও কিন্তু কানটাকে এখন খুব পরিচিত একটা নামই মনে করে। আচ্ছা, চলচ্চিত্র প্রসঙ্গে আসছিলাম, আমাদের দেশেও তো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, কানে কিন্তু একটু বাণিজ্যিক ধারা থেকে না, আর্ট রিলেটেড যে সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু প্রচার বা ইয়েটা বেশি হয়। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র সেখানে ভালো করছে না কেন? ঘাটতিটা কোথায়, কি মনে হয় আপনার? ঘাটতিটা সবার আগে আমার মনে হয় চিত্রনাট্যে। আচ্ছা, হ্যাঁ, আমাদের আসলে গ্লোবাল সিনেমা যেরকম ওয়ার্ল্ড সিনেমাতে যেরকম চিত্রনাট্য হয়, বা যেরকম চিত্রনাট্যটা আসলে আপনার সবার কাছেই অ্যাপিলটা থাকবে, শুধুমাত্র যে একটা কালচারাল স্পেসিফিক একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা না। গ্লোবাল অ্যাপিলের যেই ইউনিভার্সাল স্টোরি টেলিংয়ের যে ব্যাপারগুলো, এগুলো আমরা অনেক সময় বুঝি না বা বুঝতে চাইও না। আমরা আমাদের নিজেদের, আমরা যে স্টোরিটা বলতে চাই, আমরা সেটা খুব পার্সোনাল একভাবে বলতে পছন্দ করি, যেখানে এটাকে আদৌ কোনো দর্শককে রিচ করবে কিনা সেই দিকে আমাদের মনোযোগটা হয়তো বা কম থাকে। সো এটা একটা বড় একটা কারণ। আর আমাদের বাণিজ্যিক ঘরানার সাথে তো আসলে এই ওয়ার্ল্ড সিনেমাটা তুলনা করাই যাচ্ছে না। আমাদের এটা শুধুমাত্রই টাকা পয়সার একটা হিসাব করে করা হয়। সো ওগুলো তো যাবেই না। আর যেগুলো হচ্ছে আর্ট ফিল্ম, সেটাতে আমাদের সমস্যাটা চিত্রনাট্যের সবচেয়ে বেশি সমস্যা। যেহেতু আপনি তো চিত্রনাট্যকার, এবং এই কারণে হয়তো বা আপনার চিত্রনাট্যের দুর্বলতাটা চোখে বেশি পড়ে আর কি। এবার কি আমাদের কোনো চলচ্চিত্র সেখানে অংশগ্রহণ করছে? আপনার কাছে তথ্য আছে কিনা? আমি ঠিক শিওর না, দেখে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। না, আমাদের চলচ্চিত্র করছে না, কিন্তু আমাদের প্রডিউসারদের একটা ফিলিপিনো একটা চলচ্চিত্র থাকছে শর্ট ফিল্মের একটা সেকশনে। সো ওইটা আমি দেখি, সময় করলে দেখবো, না হলে আসলে অন্যভাবে পরে দেখে নিতে হবে, কারণ আমাদের এত চাপ থাকবে কাজের ওখানে, হয়তো বা দেখতে পারবো না। বাট ওখানকার আমাদের বাংলাদেশের প্রডিউসার যারা যাচ্ছেন, তানভীর হোসেন আর আদনান আল রাজিব, ওনার সাথে হোপফুলি ওনার সাথে দেখা সাক্ষাৎ করে সব মানে জেনে নিব, বা ওটা নিয়ে লেখার হয়তো সুযোগ পাবো। এখন যে প্রসঙ্গটাতে কথা বলতে চাই, আমার মনে হয় আপনিও আমার একটু ভুক্তভোগী, সেটা হচ্ছে ভিসা প্রসেসিং এবং অ্যাক্রেডিটেশন কার্ড। এমন সময় আসলে তখন কিছু করার থাকে না, একদম কি বলে সেটাকে, দাঁড়িপাল্লায় সমান সমান অবস্থা থাকে। এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? আসলে আমাদের জন্য যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, ভিসা প্রসেসিংটা খুব লেংদি বা জটিল, বা অনেক ধরনের পেপারস চাওয়া হয়, এবং একটা বড় সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাওয়া, যেটা আমরা মানে বরাবরই আমরা এটা নিয়ে ভুক্তভোগী। এবং ফেস্টিভ্যালগুলোকে আমরা বারবারই রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট এই এলাকার মানুষদেরকে একটু আগে আগে আপনারা অ্যাক্রেডিটেশনটা দিয়ে দেন, কারণ আমাদের আসলে অনেক সময় লেগে যায় এই কাগজ ম্যানেজ করতে। হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট স্পেশালি মানে টোটালি পাওয়া যায় না
এমন না যে আমরা অনেক দূরে একটা ডেট পেয়েছি, তো আমরা 6 মাস আগে একটা ডেট নিয়ে রাখলাম, সেটাও করা যায়। সেটা আমরা একটু দর্শকদেরকে জানিয়েও রাখতে পারি, যেমন কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে 14 মে, অনেকেই হচ্ছে আজকে হচ্ছে আপনার 24 এপ্রিল, গত 2-1 দিন আগে অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছে, কাগজ প্রসেসিং করে সে অ্যাপ্লাই করবে, অর্থাৎ হাতে সময় থাকবে সবচেয়ে 10 থেকে 12 দিন ভিসার জন্য। তারপর একটু আপনার মুখ থেকে ভিসাটা হয়তোবা মানে এমন একটা সময় দিবে যখন আপনি যে শুধুমাত্র বুকিংও দিয়ে রাখেন, আপনি যে সেটা ক্যান্সেল করবেন, যদি ধরেন যে আপনি ভিসা পেলেন না, হ্যাঁ, বা আপনাকে সময় মতো দেওয়া হলো না, আপনি যে বুকিংটাকে পিছাবেন বা সেটা ক্যান্সেল করবেন, সেটারও সময়টা থাকে না হাতে, মানে এতই সব কিছু লাস্ট মোমেন্টে হয়ে যায়। সো এই দিকে আমি আসলে আশা করব যে আমরা যত বেশি যাব ওদিকে, ওরা আমাদের কষ্টটা বুঝতে পারবে এক সময় গিয়ে, আর হয়তো বা আমাদেরকে অ্যাটলিস্ট ইনভিটেশন করে একটু আগে দেওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন অ্যাক্রেডিটেশন কার্ডটা চলে আসে, ইনভিটেশন কার্ড, তারপর যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে একটা অন্তত ইমার্জেন্সি কোটা যেন রাখা হয়, তারাই বেশি ভালো হয়, যারা অ্যাটেন্ডের জন্য যাচ্ছে আর কি যাবে। আচ্ছা, যেহেতু আপনি জুরি বোর্ডে ছিলেন, 2019 সালে আপনার যাওয়া হয়েছে, সেখানকার সেই সময়ের এক্সপিরিয়েন্সটা আপনি একটু জানতে চাই। 19 সালে অভিজ্ঞতাটা মনে হলো একটা সমুদ্রের মধ্যে গিয়ে পড়েছি, কারণ এত বড় ফেস্টিভ্যাল আমার কোনো ধারণাই ছিল না যে ফেস্টিভ্যাল এত বড় হতে পারে। কারণ আমি বার্লিনেও গিয়েছি, কিন্তু বার্লিন এর থেকে আসলে মানে সমমানেরই ধরা হচ্ছে, কিন্তু অনেক ছোট এর থেকে, অন্যান্য যে কোনো ফেস্টিভ্যালের থেকে অনেক ছোট। এটা আপনার এই যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়া, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে হেঁটে, হ্যাঁ, এবং আপনার স্ক্রিনিংয়ের যে একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লেগেছিল, সেটা হচ্ছে যে আপনি যে 15 মিনিট আগে না পৌঁছান একটা স্ক্রিনিংয়ে, তাহলে কিন্তু ওরা আপনার জন্য বুক করা আছে অ্যাজ এ জুরি, আপনার টিকিটটা আছে, ওরা জানতেছে যে জুরি এসে পৌঁছায় নেই, তাও কিন্তু ওরা কিন্তু লাইনটা ছেড়ে দেবে যে তুমি 15 মিনিট আগে পৌঁছায় না কেন। 15 মিনিট আগে তারা লাইনটা ছেড়ে দিবে এবং যে কোনো কেউ তখন ঢুকে যেতে পারবে। মানে আপনাকে ঢুকতে দিচ্ছে না? তখন ধরেন যে আমি গেলাম একদম অন টাইম গেলাম, তাও আমি ঢুকতে পারবো না, ধর অলরেডি সিট ফিল আপ হয়ে গিয়েছে, মানে বিচারককে তারা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলে যে তুমি পরে স্ক্রিনিং এ আসো। হ্যাঁ, আচ্ছা। তো এই জিনিসগুলা যে আপনার এই যে খুবই প্রফেশনালিজম যে মেনটেন করার ব্যাপারটা, হ্যাঁ, এই জিনিসটা আমার দেখে খুব মানে ভালো লেগেছে, আবার ভুক্তভোগীও হয়েছে, কারণ আমরা তো এইগুলো তো অভ্যস্ত না। হ্যাঁ, আরেকটা জিনিস আমার কাছে অবাক লেগেছিল, ওদের একটা স্ক্রিনিংয়ে ঢুকেছিলাম যেখানে আবার রবার্ট প্যাটিনসন এবং তাদের ওখানকার উইলিয়াম ডেফো এবং অন্যান্য বড় স্টাররা এবং মেকাররা, তারাও এসে একসাথে দেখলো সিনেমাটা। ওই স্ক্রিনিংয়ে 3বার টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আটকে গেল স্ক্রিন। হ্যাঁ, 3বার বন্ধ হয়ে গেল সিনেমাটা। হ্যাঁ, অথচ সামনে কিন্তু এরকম মানুষজন বসে আছে। হ্যাঁ, আমি খুবই অবাক হলাম যে এত বড় একটা ফেস্টিভ্যাল, হ্যাঁ, এত টাকার একটা ফেস্টিভ্যাল, তাদেরও কিন্তু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়। আমরা যে সবসময় আমাদের নিজেদেরকে যে গালি দেওয়ার যে আমাদের অভ্যাসটা, যে আমরাই খারাপ, আমাদেরটাতেই টেকনিক্যাল ডিফিকাল্টি হয় না, ওদেরও হয়। হ্যাঁ, তারপরে যে আমরা আমাদের নিজেদের দর্শকদেরকে গালি দিই যে আমরা শুধু বাণিজ্যিক সিনেমাগুলো দেখছি বেশি করে, আমরা আর্ট ফিল্মগুলো দেখতে চাচ্ছি না। ওখানেও গিয়ে দেখলাম যে এই 2 ভেন্যুর মাঝখানে যে আরেকটা ধরেন যে একটা যদি পাবলিক একটা হল থাকে, সেখানে কিন্তু হলিউডের সিনেমাটাই চলছে, বাণিজ্যিক ছবি যেটাকে বলে, বাণিজ্যিক ছবি চলছে। আচ্ছা, হ্যাঁ। সো কান ফেস্টিভ্যাল চলার মধ্যেও যদি এটা হতে পারে, তাহলে সারা বছর কি হয় আপনি চিন্তা করে দেখেন। সো এরকম অনেক খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসলে। আর এমনিতে যেহেতু আপনি কানে ছিলেন কিছুদিন, যাওয়া হয়েছে, সেখানকার যারা অধিবাসী নাগরিক, তাদের বিহেভিয়ার কেমন, তাদের খাবার দাবার কেমন, ওখানকার পরিবেশ পরিস্থিতি? বিহেভিয়ার খুবই ভালো। হ্যাঁ, কারণ এটা আপনার একটা মানে স্মল টাউন, বাইরে স্মল টাউনগুলোতে মানুষ আর একটু বেশি আন্তরিক হয়, এখানেও হয়তো বা তাই, যারা বিগ সিটি থেকে স্মল টাউনে মানুষ একটু আন্তরিক হয়। তো এখানে ধরেন লোকাল মানুষ আমাকে চিনে না, জানে না, হঠাৎ করে চলে তোমার চুলটা সুন্দর, হ্যাঁ, এরকম, বা হচ্ছে হঠাৎ করে কথা বলছে তুমি কোথা থেকে আসছো। হ্যাঁ, মানে খুব ভালো লাগে, মানে একটা স্ট্রেঞ্জার যে আপনার সাথে যে কাইন্ড ভাবে কথা বলছে, এই জিনিসটা খুব ভালো লাগে। আর একটা কাহিনী আমি আগে একবার শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমি যখন চলে আসছি ক্যানাডা থেকে, আমার ফ্লাইটটা যাওয়ার জন্য উবার পাচ্ছিলাম না। হ্যাঁ, তো তখন একটা মহিলা ওখানে তার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিল, ফ্রেঞ্চ একটা মহিলা। তো আমার এই অবস্থা দেখে সে বললো তুমি এখন দাঁড়াও, আমি বাচ্চাদেরকে দৌড় দিয়ে এসে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে গাড়ি চালায় এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি। মানে আমি যে কী পরিমাণ টাচড হয়েছিলাম, এবং আমি দেখলাম যে সে দৌড়ে, তার 3টা বাচ্চা, সে দৌড়া গেল স্কুলে এবং দৌড়া হাঁপাতে আসলো যে তুই উবার পাইছো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। ততক্ষণে অবশ্য আমি পেয়ে গিয়েছিলাম, তবে আমার কাছে খুব ভালো লেগেছে, মানে অনেক হেল্পফুল, আন্তরিকতা, মনোভাব আছে। ওরা ইংরেজি বুঝে? ইংরেজি খুবই কম বুঝে, ওই ভেঙে বলতে হয়।
আর ওদের ভাষাটা এত ডিফিকাল্ট, মানে আমি আসলে ফ্রেঞ্চ শিখতে চেয়েও শিখতে পারিনি, কারণ উচ্চারণটা এত ডিফিকাল্ট, এটা পারিনি। তো ধরেন সেটার জন্য কিছু ঝামেলা হয়, যেমন ধরেন আমি একবার থিয়েটারে একটা মাফলার ভুলে রেখে এসেছিলাম, তো পরে ওখানকার গার্ড দেখে জিজ্ঞেস করলাম আমি একটা মাফলার রেখে এসেছি, এটা কোথায় পেতে পারি? হ্যাঁ, ওরা বলে হ্যাঁ মাফলার আমরা পেয়েছি। হ্যাঁ, পরে একটা জায়গার নাম বললো, যেটা আমি বুঝতে পারলাম না সে কী বললো। বলছে, আমি বললাম হ্যাঁ এক্সকিউজ মি, বুঝলাম না, পার্ডন। 3 বা 4 বার বলার পর যখন বুঝলাম যে আমি এটা আর বুঝতে পারছি না, তখন আচ্ছা ঠিক আছে, ওই মাফলারটা যে কোথায় আছে আমি জানি না, ওরা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আর ওখানে কি আমাদের বাঙালি আছে নাকি তেমন একটা? হ্যাঁ, বাঙালি লোকাল আসলে 1-2 জন, খুব বেশি না, খুবই কম, কারণ ফ্রেঞ্চ রিভিয়েরা খুবই একটা এক্সপেন্সিভ জায়গা। আর ওটার আপনার মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে ট্যুরিজমটা আমি দেখি যে ক্যানের মধ্যে তো একটা থাকে, সেটা হচ্ছে ফিল্ম যে যারা আসে, আর একটা হচ্ছে আপনার অগাস্ট সেপ্টেম্বর, জুলাই অগাস্ট সেপ্টেম্বর এরকম একটা সময় একটা ট্যুরিজম থাকে। আর বাকি সময়টা আসলে তেমন মানে অত মানে ব্যবসা ফ্রেন্ডলি না, সো দেখা যায় যে ইমিগ্রেন্টরা হয়তো বা ওইদিকে কম যায়, খুবই খুবই এক্সপেন্সিভ সিটি। ঠিক আছে সাদিয়া খালিদ রীতি, অনেক আড্ডা দিলাম আপনার সঙ্গে, অনেক কিছু জানলাম, অভিজ্ঞতা শুনলাম, এবং আপকামিং ইভেন্টের জন্য শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখা হবে।